সুপ্রভাত বন্ধুরা। আজ ৪ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। শুরুতেই দেখে নেব আন্তর্জাতিক খবর। দীর্ঘ ১৪ বছর পর আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো অপরিশোধিত তেল রপ্তানি করল সিরিয়া। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় তর্তুস বন্দর থেকে ৬ লাখ ব্যারেল ভারী অপরিশোধিত তেল রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তা। ২০১০ সালে সিরিয়া প্রতিদিন গড়ে ৩,৮০,০০০ ব্যারেল তেল রপ্তানি করত, কিন্তু এক বছর পর স্বৈরশাসক বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে তা গৃহযুদ্ধের রূপ নেয় এবং ১৪ বছর ধরে চলা সেই যুদ্ধের দেশটির অর্থনৈতিক পরিকাঠামো, বিশেষত অপরিশোধিত তেল উৎপাদন মারাত্মকভাবে ধ্বংস হয়ে যায়। গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হবার পর নতুন সরকার দায়িত্ব নেয়। তার ক্ষমতায় এসেই সিরিয়ায় অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দেয়। ফ্রান্স গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন আগ্রহের বিরুদ্ধে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বারো জানিয়েছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কখনোই বিক্রির জন্য নয় এবং এটি কোনো দেশের দখলের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। তিনি ফ্রান্স ও ইউরোপের একজোট অবস্থান নিশ্চিত করেছেন যাতে গ্রিনল্যান্ডের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পায়। সোমবারের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা। ফের মাঝ আকাশে বিপত্তি। সোমবার সকালে ইন্দোনেশিয়ার বোর্নিওতে ৮ যাত্রীকে নিয়ে আকাশে ওড়ার ৮ মিনিট বাদে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে একটি হেলিকপ্টার। ঘন জঙ্গলের মধ্যে হেলিকপ্টারটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক কর্মকর্তারা। রহস্যজনকভাবে উধাও হেলিকপ্টারের সন্ধান চলছে বিশেষ তল্লাশি। সংযুক্ত আরব আমিরাতে ক্রিপ্টোকারেন্সি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। শীঘ্রই দেশটির বাসিন্দারা বেতন গ্রহণ, ইউটিলিটি বিল, মুদির কেনাকাটা, এমনকি ট্রাফিক জরিমানা পর্যন্ত পরিশোধ করতে পারবেন ডিজিটাল মুদ্রার মাধ্যমে। সরকারি ও বেসরকারি উভয় খাতেই এই প্রযুক্তির প্রসারে এগিয়ে আসছে। বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে এর চাহিদা ক্রমশ বাড়ছে। আকাশপথের পরিবর্তে বিশেষ বুলেট প্রুফ ট্রেনে করে চীনে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মঙ্গলবার ভোরে তার বিশেষ ট্রেন সীমান্ত অতিক্রম করে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের বার্ষিকী উপলক্ষে আয়োজিত বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজে যোগ দিতে এই সফরে গেছেন কিম। চীন সফরের উদ্দেশ্যে সোমবার পিয়ংইয়ং ছেড়েছিলেন কিম জং উন। বুধবারের সামরিক কুচকাওয়াজে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে একই মঞ্চে উপস্থিত হলেন। এটি এখনো পর্যন্ত তার সবচেয়ে বড় বহুপক্ষীয় কূটনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। আমেরিকা যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কমপক্ষে ১০ বছরের জন্য গাজা উপত্যকা পরিচালনা করার এবং এটিকে একটি পর্যটন কেন্দ্রে পরিণত করার বিষয়টি বিবেচনা করছে। গত রবিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট গাজার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি সংঘাত পরবর্তী পরিকল্পনার বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। আমেরিকা যেখানে গাজার দখল নিতে চাইছে, সেখানে পশ্চিম তীরের দখল নিতে চাইছে ইসরায়েল। ৩ জন ইসরায়েলি কর্মকর্তার সূত্র ধরে এএফপি জানাচ্ছে, ফ্রান্স সহ কয়েকটি দেশ প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল পশ্চিম তীরকে নিজের দেশের সঙ্গে একীভূত করতে চাইছে। প্যালেস্তাইনের একটি বড় অংশকে আমেরিকা এবং ইসরায়েল যেভাবে ভাগাভাগি করে দখল করে নিতে চাইছে, তার বৈশ্বিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। আসছি দেশের খবরে। আমেরিকার ওপর চাপানো আমদানি শুল্ক আগাগোড়া মকুব করে দেওয়ার আশ্বাস দিয়েছিল ভারত। সম্প্রতি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমকে দেওয়া একাধিক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করেছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ৫০% শুল্ক চাপাতে নাকি ভারত এমন অফার দিয়েছে। ট্রাম্পের এই মন্তব্য নিয়ে এখনো পর্যন্ত মোদি সরকার কোনো বিবৃতি দেয়নি। বিদেশি নাগরিক সংশোধনী আইন চালু হলো দেশে। প্রতিটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ গেল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত বাংলাভাষী শ্রমিকদের বিপদ আরও বাড়ল। দেশে গতকাল থেকে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন কার্যকর হয়েছে। যে আইনে বলা হয়েছে, কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে নিজের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত সেই রাজ্যে ডিটেনশন ক্যাম্পে আটক রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্য সরকার।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি স্পেস গ্রেড মাইক্রোচিপ বিক্রম-32 বিট প্রসেসর তৈরি করল ভারত। এতদিন মহাকাশে ব্যবহৃত যন্ত্রাংশ যেমন স্যাটেলাইট, রকেট ও অন্যান্য পেলোডের জন্য ব্যবহৃত মাইক্রোচিপগুলি বিদেশ থেকে আমদানি করা হতো। এবার সেই প্রয়োজন ফুরোবে। বিক্রম-32 বিট প্রসেসর মহাকাশের কঠিন পরিবেশেও নির্ভরযোগ্যভাবে কাজ করতে সক্ষম বলে জানানো হয়েছে। নতুন ভোটার কার্ড সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ডাকযোগে পাঠানোর প্রথা অনেক দিন ধরেই চলে আসছে। সেই বিষয়টির নিয়ন্ত্রণ এতদিন ছিল জেলা প্রশাসনগুলোর হাতে। এবার সেই পদ্ধতিতে কিছুটা বদল এনে অনেকটা নিয়ন্ত্রণ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের মাধ্যমে নিজেদের হাতে নিল জাতীয় নির্বাচন কমিশন। আধিকারিকদের একাংশের ব্যাখ্যা, এতে যে কার্ডগুলি ডাকযোগে আবেদনকারীর ঠিকানায় পৌঁছয় না, সেগুলির ওপরেও নজর রাখা সম্ভব হবে। ভুয়ো ভোটার কার্ড বিতর্কের আবহে এই পদক্ষেপকে খুবই তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকদের একাংশ। ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ালো ভারত। কাবুলে পৌঁছলো 21 টন ত্রাণ সামগ্রী। মঙ্গলবার এই খবর জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর এক্সে লেখেন, ভারতের ত্রাণ সামগ্রী কাবুলে পৌঁছে গিয়েছে। 21 টন সামগ্রী এদিন বিমান যোগে পাঠানো হয়। এর মধ্যে রয়েছে কম্বল, তাঁবু, হাইজিন কিট, জল সংরক্ষণ ট্যাঙ্ক, জেনারেটর, রান্নার সামগ্রী, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, স্লিপিং ব্যাগ, ওষুধ, হুইল চেয়ার, জল পরিশোধনের ট্যাবলেট এবং চিকিৎসা সরঞ্জাম। পণ্য পরিষেবা কর অর্থাৎ জিএসটি কাঠামোয় কেন্দ্রীয় সরকার যে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল, জিএসটি কাউন্সিল তা অনুমোদন করেছে। বুধবার কাউন্সিলের প্রথম বৈঠকের পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন জিএসটি হার ঘোষণা করেছেন। এবার থেকে দুটি হারে জিএসটি কার্যকর হবে, 5 এবং 18%। 12 এবং 28% যে জিএসটি স্তর ছিল তা তুলে দেওয়া হলো। কিছু পণ্যকে রাখা হয়েছে 40% হারের বিশেষ তালিকায়। আগামী 22শে সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি কার্যকর করা হবে। এখন রাজ্যের খবর। 2021 সালের পুরনো মামলায় বিধাননগর আদালত থেকে জামিন পেলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্তরা। সঙ্গে ছিলেন আইনজীবী সায়ন ব্যানার্জি। 2021 সালে নিয়োগ দুর্নীতির প্রতিবাদ করেছিল এসএফআই ডিওএফআই। একাধিক ছাত্র যুব নেতৃত্বের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। সেই মামলায় মীনাক্ষী মুখার্জি সহ বাকিদের পলাতক হিসেবে দেখিয়েছিল পুলিশ। আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনাতেও একই কথা বলেছিল কলকাতা পুলিশ। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে বামপন্থী ছাত্র যুব যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে পলাতক দেখানো হচ্ছে, তারা কেউ পলাতক নয়। প্রতিদিন তারা রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আন্দোলন, সংগ্রামের প্রথম সারিতে রয়েছে। উল্লেখ্য, মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত ছাড়াও আইনজীবী সায়ন ব্যানার্জি, তৎকালীন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের বিরুদ্ধেও দায়ের হয় এই মামলা। সৃজন ছাড়া বাকিরা এদিন জামিন নিয়েছেন। স্বামী স্ত্রীর বিবাদ মেটাতে তৃণমূল নেতা তথা সিভিক ভলান্টিয়ার হাজির হয়েছিলেন সালিশি সভায়, কিন্তু সালিশিতে মধ্যস্থতা হয়নি। সেজন্য দম্পতির কাছেই 2 লক্ষ টাকা চান সেই সিভিক ভলান্টিয়ার। দাবি করে টাকা পাননি, তাই স্বামীকে অপহরণ করেন তিনি। শেষমেশ পুলিশ অপহৃতকে উদ্ধার করেছে, কিন্তু থানায় দায়ের হওয়া অভিযোগপত্র থেকে তার নাম প্রত্যাহারের জন্য ক্রমাগত হুমকি দিতে থাকেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। তা না হওয়ায় রাতের অন্ধকারে যুবকের দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। এমন চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে রাজনৈতিক শোরগোল মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। অভিযুক্ত তারিক আনোয়ার নামে ওই সিভিক ভলান্টিয়ার রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। সময় বাঁচাতে, গতি পেতে কলকাতার মানুষের ভরসা পাতাল রেল, শহরের লাইফলাইন বলা হয় যাকে, অথচ সাম্প্রতিক সময়ে মেট্রোই হয়ে উঠেছে হাজারো অভিযোগের কেন্দ্র। কলকাতার লোকাল ট্রেন, বাস, ট্রামের সঙ্গে পাল্লা দিয়ে মেট্রোই শহরের সবচেয়ে নির্ভরযোগ্য পরিবহন। এখন সেই ভরসার জায়গায় জমছে ক্ষোভ। ওয়াকিবহাল মহলের মতে গর্বের লাইফলাইন এখন হয়ে উঠেছে স্ট্রেস লাইন। সকাল সন্ধ্যের ব্যস্ত সময়ে ব্লু লাইন মেট্রোয় যাত্রীদের হাঁসফাঁস অবস্থা। ঠাসাঠাসি ভিড়ের কারণে একাধিক ট্রেন ছেড়ে দিয়েও অনেকে উঠতে পারছেন না। ফলে নির্ধারিত সময়ে অফিস পৌঁছানোই দুঃসাধ্য হয়ে উঠছে।
দাগি অযোগ্যদের তালিকায় নাম থাকা আবেদনকারীদের অ্যাডমিট কার্ড বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। শুধু তাই নয়, আবেদনে ত্রুটি থাকায় ঝাড়াই বাছাই পর্বে বাদ পড়েছে আরও অনেক নাম। এছাড়া আরও নানা কারণে অনেক আবেদনকারীর আবেদনপত্রও বাতিল করছে এসএসসি। নতুন নিয়োগ পরীক্ষায় যোগ দেওয়ার জন্য আবেদনকারীদের মধ্যে সব মিলিয়ে এখনও পর্যন্ত 20,000 আবেদনপত্র বাতিল হয়েছে বলে এসএসসি সূত্রে খবর। শেষে খেলার খবর। যুক্তরাষ্ট্র ওপেনে টেলর ফ্রিটজকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন জোকোভিচ। টেলরকে 6-3, 7-5, 3-6, 6-4-এ হারালেন তিনি। সেমিতে তার প্রতিপক্ষ কার্লোস আলকারাজ। উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিতব্য ফিদে গ্র্যান্ড সুইস টুর্নামেন্টে ভারতের ডি গুকেশ, আর প্রজ্ঞানন্দা, অর্জুন এরিগাইশি এবং মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ অংশগ্রহণ করবেন। গুকেশ, প্রজ্ঞানন্দা এবং অর্জুন ওপেন বিভাগীয় শীর্ষ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, যেখানে গুকেশ এবং অর্জুন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে বাছাই হয়েছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।